গত পর্বের শেষে আমরা একটা প্রশ্ন করেছিলাম যে সক্রিয় ভরকে দুইটা প্যারামিটার দ্বারা আমরা প্রকাশ করছি, একটা হলো গিয়ে আংশিক চাপ আর একটা হলো মোলার ঘনমাত্রা। কিন্তু কেন সক্রিয় ভরের সাথে এদের কি সম্পর্ক? দেখো, সক্রিয় ভর বলতে আমরা অলরেডি বুঝে গেছি, সক্রিয় ভর হলো তারা যারা সক্রিয় শক্তি অর্জন করছে। তো গ্যাসের ক্ষেত্রে নিয়ে আমরা আলোচনা করছি, কেন বলতো? কারণ গুলবার্গ এবং বাগের সূত্রটা শুধুমাত্র গ্যাসের জন্য প্রযোজ্য, এবং থার্ড ব্র্যাকেট অফ গ্যাস বলতে বোঝানো হচ্ছে আসলে গ্যাসের সক্রিয় ভর। যে কোনো কিছুর পাশে থার্ড ব্র্যাকেট দিলে আমরা আসলে তার সক্রিয় ভরকে বোঝাই। এখন দেখো, একটা জিনিস খুবই স্বাভাবিক যে সক্রিয় ভর হলো সক্রিয় মোল সংখ্যার সমানুপাতিক। ধরো আমি এ গ্যাসের সক্রিয় ভর বের করব, তাহলে তা কিসের সমানুপাতিক হবে? এ গ্যাসের সক্রিয় মোল সংখ্যার সমানুপাতিক। এটা তো বোঝাই যাচ্ছে, খুব স্বাভাবিক, যত বেশি মোল সক্রিয় হবে তত তার সক্রিয় ভর বাড়বে। এখন দেখো, তার মানে আমরা ডিরেক্টলি সক্রিয় ভর ব্যবহার না করে আমরা যদি সক্রিয় মোল সংখ্যা ব্যবহার করি তাহলে দোষ হবে না, কেননা দুটাই কিন্তু সমানুপাতিক, তাই না? এখন চিন্তা করো, আমরা সেখানে ব্যবহার করছি দুইটা রাশি, একটা হলো ঘনমাত্রা। খেয়াল করে দেখো, ঘনমাত্রার সূত্রটা হলো Na/V। মোল সংখ্যাকে আয়তন দিয়ে ভাগ দিতে হবে, পাশে L লেখার কারণ হলো আয়তনটা অবশ্যই লিটার এককে হতে হবে। তাহলে দেখো, এই আয়তনকে যদি আমি একটা ধ্রুব রাশি হিসেবে কল্পনা করি তাহলে একটা জিনিস বুঝতে পারছি যে ঘনমাত্রা হলো মোল সংখ্যার সমানুপাতিক, তাই না? আরেকটা প্যারামিটার আমরা যেটা ইউজ করছিলাম সেটা হলো পিপি, মানে পিতে হলো পার্শিয়াল, মানে আংশিক চাপ। আংশিক চাপের সূত্রটা ছিল কি জানি? যার মোল সংখ্যা ডিভাইডেড বাই সবার মোল সংখ্যা। খেয়াল করে দেখো, সবার মোল সংখ্যাকে আমরা ধ্রুবক হিসেবে চিন্তা করলে এখানে একটা জিনিস দেখছি যে আংশিক চাপ আবার কার সমানুপাতিক? n এর সমানুপাতিক। আবার আমরা সবার আগে দেখে আসছিলাম এর মোল সংখ্যা, সক্রিয় মোল সংখ্যা যত বাড়বে তার সক্রিয় ভর তত বাড়বে। খেয়াল করে দেখো, এই যে Na এটা আসলে এর সক্রিয় মোল সংখ্যা, এই যে Na এটা আসলে তার সক্রিয় মোল সংখ্যা। তাহলে সক্রিয় মোল সংখ্যা বাড়লে কিন্তু তার ঘনমাত্রাও বাড়ে, আংশিক চাপও বাড়ে। তাহলে আমরা আসলে একটা জিনিস বলতে পারি, সক্রিয় মোল সংখ্যার সাথে ঘনমাত্রাও সমানুপাতিক, আংশিক চাপও সমানুপাতিক। আবার সক্রিয় মোল সংখ্যা নিজেই সক্রিয় ভরের সাথে সমানুপাতিক। তাহলে আমরা সক্রিয় ভর হিসেবে এই মোল সংখ্যার পরিবর্তে আমরা যদি ঘনমাত্রা বা আংশিক চাপ ব্যবহার করি তাহলেও আমাদের কোনো সমস্যা হবে না। কারণটা আশা করা যায় এখন তোমরা বুঝতে পারছো, কারণ যত বেশি সক্রিয় মোল সংখ্যা এই ঘনমাত্রা এবং আংশিক চাপ দুটার মানই তত বাড়তে থাকবে। ওকে, সো এটা ছিল আমাদের এই প্রশ্নের উত্তর। তোমরা অনেকে হয়তো বিরক্ত হচ্ছে, ভাইয়া বলছেন ম্যাথ করাবেন কিন্তু কেন এত থিওরি করাচ্ছেন? আর একটু অপেক্ষা করো, আমরা প্রায় থিওরির শেষ পার্টে চলে এসেছি। এবার আমরা এই গুলবার্গ এবং বাগের ভরক্রিয়ার সূত্রটা নিয়ে একটু আলোচনা করব ম্যাথমেটিক্যালি। আমরা বলছিলাম যে বিক্রিয়ার হার, আমরা না আসলে তারা বলছিলেন যে বিক্রিয়ার হার সক্রিয় ভরের সমানুপাতিক, প্রত্যেকটি বিক্রিয়ার হার প্রত্যেকটি বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। এখন ধরো একটা বিক্রিয়া আমরা চিন্তা করি, A মোল A আছে, B মোল B আছে, C মোল C এবং D মোল D আছে। তার মানে এই বিক্রিয়াটা হলো A এবং B এর ভিতর ঘটেছে, উৎপন্ন হয়েছে এবং C এবং D, এবং উভমুখী বিক্রিয়া আবার C এবং D বিয়োজিত হয়ে A এবং B তৈরি করছে। তোমরা অনেকে চিন্তা করতে পারছো যে ছোট A ছোট B গুলা কি? দেখো, আমরা অনেক সময় লিখি না 3 হাইড্রোজেন, এই 3টা আসলে কি? 3 মোল হাইড্রোজেন। ঠিক তেমনি এখানে A এর মানে হলো ছোট A মোল বড় A পদার্থ আছে, ছোট এটা আসলে মোল সংখ্যা। ক্লিয়ার? ওকে, এখন এই বিক্রিয়াটার জন্য আমরা একটু ভরক্রিয়ার সূত্রটা অ্যাপ্লাই করি। তো প্রথমে আমরা বিক্রিয়ার হার দুই রকম হতে পারে, আমরা দেখছিলাম ওই যে A থেকে B আপেল মারে আবার B থেকে A আপেল মারে, একটা সম্মুখ বিক্রিয়া একটা পশ্চাৎ বিক্রিয়া। প্রথমে সম্মুখ বিক্রিয়ার হারের কথা চিন্তা করি। তো সম্মুখ ইংলিশ ফরওয়ার্ড, তার মানে RF বলতে বুঝাইছি আমি ফরওয়ার্ড রিঅ্যাকশনের রেট। এখন বলো তো সম্মুখ বিক্রিয়ায় বিক্রিয়ক কে কে? A এবং B। তাহলে কার সক্রিয় ভরের সমানুপাতিক হবে? A এর সক্রিয় ভর এবং B এর সক্রিয় ভর। থার্ড ব্র্যাকেট মানে কিন্তু সক্রিয় ভর। ক্লিয়ার? এখন দেখো, উপরে আবার পাওয়ারে এই মোল সংখ্যাটা চলে গেছে, এটার কারণ কি একটু এক্সপ্লেইন করি। ধরো একটা বিক্রিয়া আছে 2A থেকে B উৎপন্ন হয়েছে, তাহলে এই বিক্রিয়ার সম্মুখ বিক্রিয়ার হার কার সমানুপাতিক হবে? A এর সমানুপাতিক। এখন দেখো 2A এটাকে লেখা যায় না A প্লাস A, এখান থেকে B উৎপন্ন হচ্ছে, তাহলে দেখো এই এটারও সমানুপাতিক আবার এই এটারও সমানুপাতিক, তাহলে দুইটা সমানুপাতিক গুণ আকারে যদি লিখি দেখো তো তাহলে আসলে কি থাকে? ফরওয়ার্ড রিঅ্যাকশনটা আসলে A বর্গের সমানুপাতিক। তাহলে দেখো, যদি 2 এর জায়গায় 3 হয় তাহলে 3টা A হবে, এরকম 3টা A গুণ হতে থাকবে, প্রতিটারই সমানুপাতিক হবে, তাহলে কিউব হয়ে যাবে। তার মানে দেখো, এই যে আগের সংখ্যাটা, মূল সংখ্যাটা আসলে কোথায় উত্তীর্ণ হয় বলো তো? ঘাতে উত্তীর্ণ হয়। ঠিক এক্স্যাক্টলি এই কারণে আমরা ছোট A মোলকে পাওয়ারে বা ছোট B কে পাওয়ারে দিয়েছি।
এখন চিন্তা করো পশ্চাৎ বিক্রিয়ার জন্য। পশ্চাৎ বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ককে সি এবং ডি, তাহলে পশ্চাৎ বিক্রিয়া কার সমানুপাতিক হবে? সি সক্রিয় ভরের এবং ডি সক্রিয় ভরের। তার আগের মূল সংখ্যাটা কোথায় যাবে? পাওয়ারে। এখন দুইটা ক্ষেত্রে আমি সমানুপাতিক চিহ্ন উঠায় একটা সমানুপাতিক ধ্রুবক k1 এবং এই ক্ষেত্রে k2 ইউজ করছি। এখন দেখো আমাদের সাম্যাবস্থার মূল শর্ত জানি কি ছিল? সম্মুখ বিক্রিয়ার হার এবং পশ্চাৎ বিক্রিয়ার হার কি হবে? সমান। তাহলে আমি লিখতে পারি না RF সমান RB, RF এর মানটা বসাই দিই এখান থেকে, আর B এর মানটা বসাই দিই এখান থেকে, তাহলে থাকে হলো এই লাইনটা। এখন দেখো দুইটা ধ্রুবককে আমরা এক পাশে এনে অন্য সক্রিয় ভরগুলোকে অন্য পাশে নিয়ে যাই। এখন দেখো আমরা জানি দুইটা ধ্রুবকের গুণফল বা ভাগফল আরেকটা ধ্রুবকই হয়, তাই k1/k2 এর পরিবর্তে আমরা ইচ্ছা করলে এখন এটাকে লিখতে পারি k। এই k হলো একটা ধ্রুবক, কোন অবস্থায় বের করলাম? সাম্যাবস্থায় বের করলাম, তাই এর নাম হলো সাম্য ধ্রুবক। তাহলে সাম্য ধ্রুবকে থাকছে হলো এই অংশটুকু। এই অংশটুকু কি একটু মুখের ভাষায় বললে কি বলা যায়? উৎপাদের সক্রিয় ভর, কারণ সি এবং ডি উৎপাদ ছিল, ডিভাইডেড বাই বিক্রিয়কের সক্রিয় ভর। আর উৎপাদ বা বিক্রিয়ক যদি একাধিক মোল হয় তাহলে সেই মোল সংখ্যাটা কোথায় চলে যাচ্ছে? পাওয়ারে। এই জিনিসটাকে আমরা বলছি হলো সাম্য ধ্রুবক। এখন একটু দেখো, আমরা জানি যে সক্রিয় ভর দুই ভাবে আমরা প্রকাশ করতে পারি। একটা হলো হতে পারে গ্যাসের জন্য সেটা ঘনমাত্রা, অথবা হতে পারে সেটা আংশিক চাপ। তাহলে যদি আমরা ঘনমাত্রা দিয়ে এটা প্রকাশ করি তখন কিরকম হবে, আর আংশিক চাপ দিয়ে প্রকাশ করলে তখন কিরকম হবে? ওকে, তাহলে এই পাশে আমরা ঘনমাত্রা দিয়ে এই সাম্য ধ্রুবককে প্রকাশ করি। তাহলে কে হলো উৎপাদের সক্রিয় ভর, বা সক্রিয় ভর হিসেবে কোনটা ইউজ করব? ঘনমাত্রা। সি দ্বারা ঘনমাত্রা প্রকাশ করা হয়, তাহলে এবার হবে উৎপাদের সক্রিয় ভর সি, এবং সেটার পাওয়ার কত হবে? সেটার পাওয়ার হবে হলো ওই যে ছোট হাতের সি। আবার কার সক্রিয় ভর? ডি সক্রিয় ভর, আরেকটা উৎপাদ, এবং পাওয়ার হবে ছোট হাতের ডি, ডিভাইডেড বাই বিক্রিয়কের সক্রিয় ভর, পাওয়ার হবে ছোট হাতের এ, এবং উৎপাদের সক্রিয় ভর পাওয়ার হবে বি। বুঝতে পারছি এটা? তাহলে দেখো এই সাম্য ধ্রুবকটা আমরা কোন সক্রিয় ভরের সাহায্যে প্রকাশ করলাম? ঘনমাত্রা, ইংলিশ কি? কনসেন্ট্রেশন, কারণ এটাকে আমরা বলতে পারি কেসি। এবার দেখো এটা আমরা আংশিক চাপের সাহায্যে যদি প্রকাশ করি তাহলে কি লেখা যায়? উৎপাদের আংশিক চাপ এর পাওয়ার হবে ডি ইনটু বিক্রিয়কের আংশিক চাপ এর পাওয়ার হবে সি, ডিভাইডেড বাই, উপরে যাবে হলো গিয়ে উৎপাদ দুইটা এবং নিচে হবে বিক্রিয়ক। তাহলে দেখো এইখানে আমরা কিসের সাহায্যে সাম্য ধ্রুবকটাকে প্রকাশ করলাম? আংশিক চাপের সাহায্যে, প্রেসারের সাহায্যে। এই কারণে এটাকে আমরা বলি কেপি। তাহলে সাম্য ধ্রুবক দুই রকম, একটা হলো কেসি যখন ঘনমাত্রার সাহায্যে প্রকাশ করি, একটা হলো কেপি যখন আমি আংশিক চাপের সাহায্যে প্রকাশ করি। এখন দেখো একটু সাম্য ধ্রুবক সম্পর্কে কিছু মজার মজার কথা বলি, এই কথাগুলো প্রশ্ন আকারে আসতে পারে। যেমন প্রথম একটা জিনিস চিন্তা করো, এটার মান কি কখনো জিরো হতে পারে? দেখো একটা ভগ্নাংশকে জিরো হতে গেলে আমাদের লবের রাশিটাকে জিরো হতে হবে। এখন লব জিরো হওয়ার মানে হলো উৎপাদের ঘনমাত্রা বা উৎপাদের আংশিক চাপ জিরো হয়ে যেতে হবে। কিন্তু উৎপাদের ঘনমাত্রা মানে কি? জিরো হওয়ার মানে কি? ধরো এই বিক্রিয়াটায় উৎপাদের মান জিরো হওয়ার মানে হলো উৎপাদ আসলে নাই, কিন্তু উৎপাদ না থাকলে কখনো বিক্রিয়া হতে পারে? হবেই না। সুতরাং এটা কখনোই কিন্তু জিরো হতে পারে না, কারণ এটা জিরো হয়ে গেলে উৎপাদই করে ভ্যানিশ হয়ে যাবে, তা তো হতে পারে না। আবার দেখো এটাকে যদি অসীম হতে হয় তাহলে এই অংশটুকু লব হরের অংশটুকু জিরো হতে হবে। হর জিরো হতে হলে কি জিরো হতে হবে বলতো? বিক্রিয়কের ঘনমাত্রা বা আংশিক চাপ। কিন্তু বিক্রিয়কের ঘনমাত্রা জিরো মানে কি? বিক্রিয়কও নাই। এটা কি পসিবল? এটা কখনোই পসিবল না। তার মানে চিন্তা করে দেখো, বিক্রিয়ক বা উৎপাদ যেহেতু কখনোই জিরো হতে পারে না, তাই কেসি বা কেপি কখনোই শূন্যও হতে পারে না, আবার এরা কখনোই অসীমও হতে পারে না। বুঝতে পারছি? সো এখন আমরা আরেকটা মজার জিনিস শিখে রাখি, যেটা তোমাদের অঙ্ক করার সময় খুব কাজে লাগবে, আলাদা অবজেক্টিভ হিসেবে আসতে পারে। সেটা হলো কেসি বা কেপির একক কি হবে। দেখো এখান থেকে খুব সহজেই আমরা একটা একক সম্পর্কে ধারণা পেতে পারি। ধরো এই বিক্রিয়ায় প্রতিটা ঘনমাত্রার একক আমরা বসায় দিই। আমরা জানি ঘনমাত্রার একক সবসময় হলো মোল পার লিটার। ঘনমাত্রার একক মোল পার লিটার, বা এটাকে একবারে বলা হয় ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করা হয়, যেটা মোলারিটি সিম্বল। তাহলে প্রতিটা ঘনমাত্রার একক কি হবে? এম ইনটু দি পাওয়ার সি ইনটু এম টু দি পাওয়ার ডি ডিভাইডেড বাই এম টু দি পাওয়ার এ ইনটু এম টু দি পাওয়ার বি। এখন দেখো যেহেতু প্রতিটারই বেস সমান, পাওয়ারগুলো আলাদা, তাই আমি এখান থেকে কমন নিয়ে লিখতে পারি উপরে এম টু দি পাওয়ার সি প্লাস ডি, নিচে লিখতে পারি এম টু দি পাওয়ার এ প্লাস বি, ঠিক না?
এখন আবারও যেহেতু দুইটারই বেস সমান হয়, এটাকে লিখতে পারি m টু দি পাওয়ার c প্লাস d মাইনাস m টু দি পাওয়ার a প্লাস b, কারণ ভাগ আকারে থাকলে আমরা জানি এটা কি হয়ে যায়, বিয়োগ হয়ে যায়। এখন দেখো c প্লাস d এটা আসলে কি ছিল, আমার যে মেইন বিক্রিয়াটা ছিল এই বিক্রিয়ায় c মোল উৎপাদ ছিল একটা c, আর ছোট হাতে d মোল আর একটা উৎপাদ ছিল d। তার মানে এই ছোট হাতে c প্লাস d করলে আমি যে জিনিসটা পাচ্ছি সেটা হলো উৎপাদের মোট মোল সংখ্যা। c প্লাস d করলে আমরা পাচ্ছি উৎপাদের মোট মোল সংখ্যা। ধরো এটাকে আমি প্রকাশ করলাম n2 দ্বারা, আর a প্লাস b এর মানটা বুঝে রাখি, তাহলে a প্লাস b আসলে কার মোট মোল সংখ্যা বলো তো? এক্স্যাক্টলি a মোল a ছিল এবং b মোল b ছিল, সো a প্লাস b হলো বিক্রিয়কের মোট মোল সংখ্যা, বিক্রিয়কের মোট মোল সংখ্যা, এবং এটাকে আমরা প্রকাশ করলাম ধরো n1 দ্বারা। তাহলে দেখো তো এই রাশিটা কি থাকে, m টু দি পাওয়ার n2 মাইনাস n1, উৎপাদের মোট মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোট মোল সংখ্যা, এটাকে n2 ধরছি, এটাকে n1। তাহলে বলো তো এই n2 মাইনাস n1 করলে যে রেজাল্টটা পাবো সেটাকে আমি যদি ডেল n লিখি, বলেন তো আসলে ডেল nটা তাহলে কি? ডেল nটা হলো উৎপাদের মোট মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোট মোল সংখ্যা, উৎপাদ মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। সো দেখো এককটা কিন্তু খুব সহজেই বের করে ফেলা যায়, ঘনমাত্রার পাওয়ার হবে উৎপাদের মোট মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোট মোল সংখ্যা। একটা জিনিস অবশ্যই খেয়াল রেখো, এটা অবশ্যই গ্যাসীয় হতে হবে, আমরা শুধুমাত্র গ্যাসগুলোকে কাউন্ট করব। সো সিমিলারলি আমি আর দেখালাম না, তোমরা বুঝতেই পারছো এখানে ঘনমাত্রা ছিল তাই মোলারিটি আসছে, m আসছে, আর এখানে যেহেতু চাপ হবে, হতে পারে সেটা প্যাসকেল, হতে পারে সেটা অ্যাটমসফিয়ার আসবে, তাহলে এখানে আলটিমেটলি রাশিটা হবে এরকম, চাপের একক যাই বসাও না কেন এবং তার পাওয়ার হবে ডেল n। সুতরাং কেপি এর একক হবে চাপের একক টু দি পাওয়ার ডেল n, আর কেসি এর একক হবে m বা ঘনমাত্রার একক টু দি পাওয়ার ডেল n। আমি একবার একটু লিখে রাখি, কেপি এর একক হবে হলো গিয়ে চাপের একক টু দি পাওয়ার ডেল n, আর কেসি এর একক হবে ঘনমাত্রার একক টু দি পাওয়ার ডেল n। সাধারণত এটা মোল পার লিটার হয় স্বাভাবিক, আর এখানে অ্যাটমসফিয়ার হতে পারে, প্যাসকেল হতে পারে, এবং ডেল nটা কি? উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। এবং বলতো কোন মাধ্যমে? অবশ্যই গ্যাসীয় মাধ্যমে। তাহলে দেখো খুব সহজে যে কোনো বিক্রিয়ার সাহায্যে কিন্তু আমরা ইচ্ছে করলে তার একক বের করতে পারি। যেমন একটা উদাহরণ দেখি, ধরো এই বিক্রিয়াটা হাফ নাইট্রোজেন প্লাস 3/2 হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করতেছে। একটু বলো তো এখানে কেসি এর একক কি হবে? তাহলে আগে আমরা একটু ডেল n এর মানটা হিসাব করে আসি। বিক্রিয়কের মোট মোল সংখ্যা n1 হলো হাফ আর 3/2, সো মোট হলো 2, আর উৎপাদের মোল সংখ্যা হলো 1। তার মানে বলো তো ডেল n হবে হলো n2 মাইনাস n1, সবাই গ্যাসেই আছে, তার মানে 1 মাইনাস 2 মাইনাস 1। তার মানে কেসি এর একক হবে ঘনমাত্রার একক টু দি পাওয়ার মাইনাস 1, আর কেপি এর একক ধরে নিলাম চাপের একক এটিএম, এটিএম ইনভার্স 1। ক্লিয়ার? বুঝতে পারছি এখন? ওকে, সো আমরা কেপি কেসি দেখলাম এবং কেপি কেসির একক সম্পর্কে একটা খুব সহজে শর্টকাটে বের করার ফর্মুলা আবিষ্কার করলাম। আমরা আমাদের থিওরি একেবারেই শেষ পর্যায়ে এসেছি, শেষে শুধু একটা কাজ করব, কেপি এবং কেসির ভিতরে একটা সম্পর্ক, গাণিতিক সম্পর্ক স্থাপন করব। তাহলে কেপি এবং কেসির ভিতরে একটা গাণিতিক সম্পর্ক আমরা স্থাপন করতে চাই। দেখো কেপি আমরা অলরেডি লিখছিলাম, সির আংশিক চাপ উৎপাদ দ্বয়ের আংশিক চাপ টু দি পাওয়ার যাবে তাদের মোল সংখ্যা ডিভাইডেড বাই বিক্রিয়কের। এখন আমরা একটা সমীকরণ আছে, তোমরা হয়তোবা সেকেন্ড ইয়ারে কেমিস্ট্রিতে পড়বা, আবার ফিজিক্সেও পড়বা, গ্যাসের আদর্শ সমীকরণ, যেটাকে আমরা বলি PV = nRT। তাহলে এখান থেকে P কে একপাশে নিয়ে আসলে কি থাকে? nRT বাই V। n বাই v চেনা চেনা লাগে জিনিসটাকে, n বাই v হলো একক আয়তনের মোল সংখ্যা অর্থাৎ ঘনমাত্রা। তাহলে বলতো P কে লেখা যায় না CRT, ঘনমাত্রা ইনটু RT। এখন দেখো এই মানগুলো যদি আমি এখানে বসাই দিই, তার মানে C এর আংশিক চাপের জায়গায় আমি লিখবো C এর ঘনমাত্রা ইনটু RT, পাওয়ার তো পাওয়ারই থাকবে, অনুরূপভাবে D এর জায়গায় D এর ঘনমাত্রা ইনটু RT, এর জায়গায় এবং B এর জায়গায় মানটা বসাই দিলাম। এখন দেখো এখান থেকে এই কমন অংশ কোনটুকু আছে, প্রতিটার ভিতর 8টি অংশ কমন আছে, এটাকে আমি আলাদা করে ফেলছি। 8টি উপরে পাওয়ার হয় C প্লাস D যেহেতু গুণ আকারে আছে, এবং নিচে হলো 8টি টু দি পাওয়ার A প্লাস B। বাকি অংশটুকু আমি আলাদা লিখি, বাকি অংশে থাকে হলো এই অংশটুকু CC টু দি পাওয়ার C, CD টু দি পাওয়ার D, CA টু দি পাওয়ার A এবং CB টু দি পাওয়ার B। এই জিনিসটার সাথে চেনা চেনা লাগে? দেখো বোর্ডের ওই কোণায় কিন্তু লেখা আছে, এই জিনিসটা আসলে কি? এই জিনিসটা হলো কেসি।
এই জিনিসটা এক্স্যাক্টলি কেসি ছিল, কারণ উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। তাহলে এটাকে লিখে দিই কেসি। আর দেখো একটু আগে আমি তোমাদের একটা জিনিস দেখাইছিলাম যে আরটি কমন আছে, আবার দুইটার বেস সমান, পাওয়ার আলাদা, তাহলে পাওয়ার দুইটা ভাগ আকারে আছে, আমি বিয়োগ করে দিতে পারি সি প্লাস ডি মাইনাস এ প্লাস ডি। মনে আছে সি প্লাস ডি কে কি ধরছিলাম? উৎপাদের মোট মোল সংখ্যা, যেটাকে আমরা ধরছিলাম n2, এবং a প্লাস বি হলো বিক্রিয়কের মোট মোল সংখ্যা n1। তাহলে n2 মাইনাস n1 একবারে আমরা যেটা লিখতে পারি সেটা হলো kp সমান kc ইনটু RT টু দি পাওয়ার del n, কারণ n2 মাইনাস n1 করলে আমরা পেয়ে যাচ্ছি হলো del n। তাহলে দেখো এটাই হলো আমার kp এবং kc এর ভিতর গাণিতিক সম্পর্ক। আমি এখানে আরেকবার লিখি, kp সমান সমান kc ইনটু RT টু দি পাওয়ার del n। সো কেউ যদি আমাকে kp বলে তো আমি kc বের করতে পারবো, এবং সেখান থেকে kc বললে kp বের করতে পারবো। আমার এক্সট্রা যে ডাটা লাগবে একটা হলো টেম্পারেচার, আর যেটা আমি জানি সার্বজনীন গ্যাস ধ্রুবক, এবং del n গ্যাসীয় অবস্থায় উৎপাদের মোট মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোট মোল সংখ্যা। এখন তোমার কাছে আমার বেশ কয়েকটা প্রশ্ন থাকবে এই পর্বের শেষেও। এই del n এর মান যদি 0 হয়ে যায় তার কি কি প্রভাব পড়বে? একটা প্রভাব তো আমাকে আমি দেখাই দিই। দেখো del n যদি 0 হয়ে যায় তাহলে সামথিং টু দি পাওয়ার 0 করলে কত হয়? 1। তাহলে kp সমান সমান থাকে kc ইনটু 1, which is kp সমান সমান kc। আবার দেখো del n এর মান 0 করে দিলে এই মানটা 1 হয়ে যায়, তাহলে kp এবং kc এর মান কি হয়ে যাবে বলো তো? সমান। একটা জিনিস দেখলাম যে দেখো del n 0 হলে কত মজার ঘটনা ঘটতে পারে, kp kc এর মান সমান হয়ে যেতে পারে। আর কি কি হতে পারে চিন্তা করো। থ্যাংক ইউ।